মজা নেবেন না। দীপ্তি ম্যাডাম না আপনার ছোটবেলার বন্ধু? তার করুণ অবস্থা দেখে মায়া হচ্ছে না? মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে, ভেতরে যন্ত্রণা হচ্ছে, আবার খুশিও লাগছে। খুশি লাগছে মানে? দীপ্তি যদি মরে যায় তাহলে এটা একটা খুশির সংবাদ আমার জন্য। দীপ্তি তীব্ররও হয়নি আর অন্য কারোরও হয়নি। আপনার কথার প্যাচ আহ, অনুবীক্ষণ দিয়েও ছোটানো সম্ভব নয়। মানুষ যে কতটা নির্মম হতে পারে সেটা আপনাকে দেখলে বোঝা যায়। তীব্র বাঁকা হাসি দিল। মিশান তীব্রর দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে বলল, কোনোভাবে আপনি দীপ্তিকে মারার চেষ্টা করেননি তো? এরকম মার্ডার প্ল্যান তো আপনারই হয় বেশিরভাগ সময়। তীব্র মিশানের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল। এটা বাড়াবাড়ি বলে ফেললে মিশন, মুখে লাগাম দাও, না হলে আমার হাতে লাগাম ছেড়ে যাবে। মিশান রাগ চেপে চুপ করে রইল। আচ্ছা মিশন, এখান থেকে হসপিটাল নেওয়া অব্দি দীপ্তিকে কে কে স্পর্শ করেছে? এখান থেকে হসপিটাল অবধি আমি নিয়ে যাই, তারপর ওনাকে বেডে আমি রাখি। আরেকজন নার্স আমাকে হেল্প করেছিল, এরপর ডক্টররা স্পর্শ করেছে। চলো হসপিটালে যাওয়া যাক আবার। তীব্র মিশনকে সাথে নিয়ে হসপিটালে গেল আর এসবিতে কল করে ঘন্টা দুয়েকের মধ্যে কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিতে বলে। হসপিটালে গিয়ে দেখে তীব্রর মা তৃপ্তি এখনো হসপিটালে আছে। আর দীপ্তির ফ্যামিলির লোক তো আছেই, শুধু দীপ্তির ভাই আদিপ বাদ দিয়ে। ভোর 4টার আগে আদিপকে জানানো যাবে না কিছু, কেননা আদিপ ডিউটিতে গেছে শহর থেকে অনেকটাই দূরে। এখন দীপ্তির কথা ওকে জানালে আদিপ ভেঙে পড়বে, আর তাড়াহুড়ো করে ফিরতে গিয়ে অপলঙ্ক ঘটে যাবে। তীব্র মিশনকে নিয়ে সবার সামনে দিয়ে যাচ্ছিল। মিশন দীপ্তির মায়ের দিকে তাকাতেই দীপ্তির মা মিশনের হাত জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, তুমি কোথায় ছিলে মা এতক্ষণ? বাড়ি ফিরে যাওনি? না আন্টি, আমি তো থানায় ডায়েরি করতে গিয়েছিলাম, আর হসপিটালে আসার সময় স্যারের সাথে দেখা হয়ে গেল। আমি স্যারকে নিয়ে স্পটে গিয়েছিলাম। এইসব করে কি হবে গো মা? বসে বসে দোয়া করো মেয়েটার জন্য, যেন বেঁচে ফিরে। আল্লাহ তোমাকে ফেরেশতা বানিয়ে পাঠিয়েছিল আমার মেয়েটাকে উদ্ধার করার জন্য, না হলে এতক্ষণে হয়তো দীপ্তির মরা লাশটাই দেখতে হতো। আন্টি কাঁদবেন না প্লিজ, দীপ্তি ম্যাডাম ঠিক হয়ে যাবে। আপনি এভাবে ভেঙে না পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন উনি ঠিক হয়ে যায়। আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক মা। মিশন অন্যদিকে ঘুরে হতাশাময় নিঃশ্বাস ছেড়ে বলল, আন্টি, স্যারের সাথে আমার কাজ আছে, একটু পর আপনার কাছে আসছি। মিশন দীপ্তির মায়ের সামনে থেকে চলে যায়। এদিকে তীব্রর মা মিশনকে দেখে হতভম্ব হয়ে গেল। বেশ কিছুদিন আগে এই মেয়েটাই তার দরজার সামনে নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়েছিল, আর সেই মেয়ে কিনা আজ রাতে এমন একটা ভালো কাজ করেছে। তীব্রর মা শুধু মিশনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তীব্রর পিছু পিছু যাচ্ছে মিশন। আজ তীব্রর মা সামনাসামনি থাকা সত্ত্বেও মিশনের নজরে আটকায়নি এখনো। খেয়াল করবে তো দূর, তার দিকে তাকায়ওনি। তীব্রর মা যতটা আগ্রহ নিয়ে মিশনকে দেখছে তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তৃপ্তি। মিশনকে দেখার পর থেকে খুব চেনা চেনা লাগছে তৃপ্তির কাছে। মনে হচ্ছে মিশনকে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না। মিশনকে নিয়ে তীব্র ডাক্তারের কাছে গিয়ে কিছু ইনফরমেশন নিল, আবার আইসিইউ এর ভেতরে গিয়ে দীপ্তির বডি পর্যবেক্ষণ করলো। স্যার দেখুন, ম্যাডামের হাতের কবজির এইখানটাতে কেমন একটা দাগ। মিশন অপর পাশে গিয়েও চেক করলো, অপর হাতেও একই রকম দাগ। স্যার, সরু কিছু দিয়ে বাঁধলে এরকম দাগ হওয়ার সম্ভাবনা থাকে। ম্যাডামের দুই হাতেই যেহেতু এই দাগ, ধারণা করা যায় কিছু একটা দিয়ে হাত বেঁধে রেখেছিল অনেকক্ষণ। এরপর হয়তো উনি হাত ছোটানোর চেষ্টা করে এবং এরকম দাগ হয়ে যায়। যেহেতু উনি অনেক ফর্সা, তাই এটা প্রথমে লালচে রূপ নিয়ে এখন নীলচে রঙের দাগ হয়েছে। তীব্র দীপ্তির হাত ধরতে গিয়েও হাত সরিয়ে পকেটে ভরে নিল। এরপর ওর হাতের দিকে তাকিয়ে রইল, আবারও মুখের দিকে তাকালো। দীপ্তির অবস্থা খুবই করুণ, হার্টবিটও যেন চলছে না। ওর চেহারার দিকে তাকালে মনে হচ্ছে না বেঁচে ফিরবে। আচ্ছা স্যার, ম্যাডাম এত রাতে বের হয়েছিল কেন? ওনার ফ্যামিলির লোক কি বলে? ওই হাতটাও চেক করো তো। দীপ্তি রাতে বের হয়নি, সেই যে সকালে বের হয়েছে এরপর আর ফিরেনি। সন্ধ্যায় ওর ফোন থেকে ওর বাবার ফোনে SMS চাই, বাড়ি ফিরতে দেরি হবে। সবকিছুই রহস্যময় লাগছে স্যার। সেটা আমিও বুঝতে পারছি। বেশ কিছুক্ষণ পর আবার দুজনেই বের হলো। মিশানের ফোনে বাড়ি থেকে কল আসার কারণে আইসিইউ থেকে বের হয়ে ফোন কানে নিয়ে অন্যদিকে যায়। তীব্র দীপ্তির বাবা মায়ের সামনে গিয়ে বলে, আঙ্কেল আন্টি আপনার বাড়ি চলে যান আর রেস্ট নিন, ভোর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি হসপিটালেই আছি, আর আদি বাড়ি ফিরলে ওকে কিছু জানাবেন না।
দীপ্তির কথা জিজ্ঞেস করলে বলবেন ও তৃপ্তির সাথে আছে, সারা রাত ডিউটি করে ওর রেস্টের প্রয়োজন আছে। আপনারা দীপ্তিকে নিয়ে টেনশন করবেন না, ও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কেন জানি মনটা খুব গাইছে তীব্র। মেয়েটা এমনভাবে আহত হয়েছে। কিচ্ছু হবে না, দোয়া করুন ওর জন্য। আর মা, তৃপ্তি, তোমরা বাড়ি চলে যাও। মন না মানলে আবার দিনের বেলা এসো, তখন বাড়ি যাও এখন, ঠিক আছে? তুই যাবে না বাবু? না, আমার এখানে কাজ আছে, একেবারে দিনের বেলায় যাব। তোমরা এখন যাও। মিশান কথা শেষ করে দীপ্তির মায়ের কাছে আসতে দীপ্তির মা মিশানের কাঁধে হাত রেখে বলে, মা, তুমি বাড়ি ফিরবে না? রাত তো শেষের দিকেই, বাড়িতে বকবে না? না আন্টি, কোনো প্রবলেম নেই। আমি সারা রাত বাড়ি না ফিরলেও কেউ কিছু বলবে না। আর আপনারা এখন বাড়ি যান, আমি এক্ষুনি বাড়ি যেতে পারবো না ম্যাডামের জ্ঞান না ফেরা অবধি। তোমার নাম ছাড়া তো কিছুই জানা হলো না মা। কিছু মনে নিও না মা, মাথায় তো আমার কিছুই আসছে না। কি রেখে কি জিজ্ঞেস করব? দীপ্তি ঠিক না হওয়া অবধি আমার ভেতর শান্ত হচ্ছে না। ম্যাডাম ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। দীপ্তির বাবা মাকে বলে বুঝিয়ে বাড়ি পাঠানো হলো, সাথে তীব্রর মা আর তৃপ্তিকেও। তৃপ্তি আর তীব্রর মা একদিকে শোকাহত দীপ্তির অবস্থার কারণে, আরেকদিকে মিশানকে নিয়ে তাদের মাথায় আলাদা আলাদা চিন্তা। একজন চেহারা মনে করতে পারছে না, আরেকজন হিসাব মেলাতে পারছে না। তৃপ্তির সাথে এমনটা হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ বেশ কিছুদিন আগে যে তীব্রর কাছে মিশানের মোবাইল ছিল আর তৃপ্তি সেটাতে ওয়ালপেপার ও শত্রু তাদের মাঝে একমাত্র জাফরই বাংলাদেশে আছে, আর কেউ এদেশে নেই। আর জাফর জানেও না তীব্র আছে কি নেই। যদি জানতো তাহলে অনেক আগে তীব্রকে মারার চেষ্টা চালাতো। খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি যারা, খোঁজ দিবে তাদের দুনিয়া থেকে অনেক আগেই উচ্ছেদ করে দিয়েছে তীব্র। সকাল 7টার দিকে দীপ্তির জ্ঞান ফিরে, একটু একটু করে কথা বলতে পারছে লম্বা শ্বাস টেনে টেনে। নার্সের থেকে যখন জানতে পারলো বাইরে তীব্র বসে আছে, তখন দীপ্তি নার্সকে বলে তীব্রকে ভেতরে যেতে। নার্স বাইরে বেরিয়ে তীব্রকে জানানোর পরপরই তীব্র আইসিইউতে প্রবেশ করে। চিন্তিত চেহারা নিয়ে তীব্র দীপ্তিকে প্রশ্ন করলো, দীপ্তি, এখন কেমন ফিল করছো? দীপ্তি মলিন হেসে লম্বা লম্বা শ্বাস নিয়ে একটু একটু করে উত্তর দিল, যখন কারো সময় ফুরিয়ে আসে পৃথিবীর স্থায়ীতে, তখন সেই মানুষটা বুঝতে পারে সময় হাতে নেই। শুধু এক্সাক্ট টাইমটা ধরতে পারে না, কখন চলে যাবে। চোখ বন্ধ করলে মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। ঠিক আমি যেমনটা বুঝতে পারছি, তুমিও বুঝতে পারছো। দীপ্তি আর বাঁচবে না, কিন্তু তবুও সান্ত্বনা দেবে এখন আমাকে। দীপ্তিকে দেখে তীব্র স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা সত্যিই বাঁচবে না। তীব্র একটা চেয়ার টেনে দীপ্তির বেডের পাশে বসে পকেট থেকে মোবাইল বের করে রেকর্ডার অন করে পাশে রাখলো। দীপ্তি, কাল রাতে কি হয়েছে প্লিজ সবটা খুলে বলো আমাকে। কষ্ট হলেও বলো আমাকে সবটা। যা হওয়ার তাই হয়েছে, তবে যা হয়েছে তাতে আমার একটুও ক্ষোভ হচ্ছে না। মৃত্যুর বিনিময়ে হলেও আমি আমার প্রশ্নদের উত্তর খুঁজে পেয়েছি। কাল রাতে আমি সব জেনেছি।
যা আমার জানা প্রয়োজন ছিল, কিন্তু দুঃখ একটা জায়গায় বেশি লেগেছে। এসবটা যদি তোমার নিজের মুখ থেকে শুনতাম, তুমি আমায় একটাবার বলেই দেখতে, আমি সত্যি তোমায় ভুল বুঝতাম না। তোমার তো কোনো দোষ নেই, তুমি কেবল পরিস্থিতির শিকার। জন্ম মৃত্যু এগুলো তো প্রাণী জগতের একটা নিয়ম ধারা, এটাকে অস্বাভাবিক কিছু না। তুমি কেন নিজেকে অপরাধী মনে করো? তুমি তো অপরাধী নও। তবে তুমি আমার থেকে নিজেকে সরিয়ে রেখে অনেক ভালো একটা কাজ করেছো। তুমি যেটা করে যাচ্ছ সেটা একদম ঠিকঠাক করে যাচ্ছ। আমার কোনো আফসোস নেই, আমি তো সব জানতে পেরেছি। তীব্র খানিকটা ঘাবড়ে গেল। কে আসছে কথাটা বলতে, কিন্তু দীপ্তির শেষ ইচ্ছা পূরণের জন্য এটা বলতে হবে। তীব্র চোখের কোণে যেন পানিও জমে আসছে। মিশন কেবলই শান্তি লাগছে জানো তো, আমার এখন শান্তিময় ঘুম পাচ্ছে। তীব্রর চোখের কোণা বেয়ে জলের বিন্দুটা গড়িয়েই পড়ল। মিশান ভেতরে প্রবেশ করলেও দীপ্তি তীব্রর কথোপকথন খেয়াল করেনি, কারণ ওর চোখ ভরা ঘুম, যার রেশ এখনো কাটেনি। লোকটা ডাকে ছিটকে দাঁড়িয়ে পড়ে বেতালে। এই মুহূর্তে ভেতরে প্রবেশ করার পর মিশান খেয়াল করলো ও তীব্রকে কেন খুঁজছে। পরক্ষণে মনে পড়ল লোকটা তীব্রর খোঁজ করছিল, কিন্তু কে এই লোক আর কেন খুঁজছে তীব্রকে সেটা জানা হয়নি। সেজন্য মিশান তীব্রকে ডাক না দিয়ে উল্টো ঘুরে বেরিয়ে যায় লোকটার সামনে। সরি স্যার, প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আপনি কে সেটা জানা হলো না। আমি স্যারের বডিগার্ড। আমার নাম জুয়েল তালুকদার। স্যারের মা আমাকে দিয়ে স্যারের ওষুধ পাঠিয়ে দিয়েছে, যেন কিছু খেয়ে ওষুধটা খেয়ে নেয়। এই মালটা আবার কবে আপডেট হলো? ম্যাডাম, কাইন্ডলি স্যারকে ডেকে দেবেন প্লিজ। ঔষধটা আমাকে দিন, আমি দিয়ে দিব। স্যার ভেতরে আছেন, উনি এখন ব্যস্ত। কিন্তু ম্যাডাম, স্যারের মা বলছেন আমি নিজে দাঁড়িয়ে থেকে যেন স্যারকে ওষুধ খাওয়াই, না হলে স্যার ফাঁকি দেবেন। ম্যাডামকে বলুন ঔষধটা আমার কাছে দিয়েছে, আমি খাইয়ে দিয়েছি। সরি ম্যাম, এটা আমি করতে পারবো না। আমার দায়িত্ব আমি নিজে পালন করতে পছন্দ করি। মিশন কড়া মেজাজে উত্তর দিল। ঠিক আছে, বাইরে বসে থাকুন। এখন স্যার এখন বের হবে, সেটা নিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। আমার থেকে দূরে গিয়ে বসুন, যান। কথাটা বলে মিশন আবারও বসে পড়ল। কিছুক্ষণ পর তীব্র বেরিয়ে আসে। দীপ্তির এই অবস্থা কি করে হলো সেটা নিয়ে যে প্রশ্নগুলো তীব্রর ভেতর ছিল তার উত্তর এখন পেয়ে গেছে, তাই কোনো ইনভেস্টিগেশন করার প্রয়োজন মনে করলো না। মিশন আগ্রহ নিয়ে তীব্রকে কিছু জিজ্ঞেস করলো না। ওর ধারণা তীব্রকে জিজ্ঞেস করলে তীব্র ওকে কিছু একটা কাজ দিয়ে বসবে। স্যার আমি তাহলে বাড়ি চলে যাই, মামা একটু পরপর ফোন করছে। ঠিক আছে, যাও। তোমার আর কোনো কাজ নেই এখন, বাড়ি গিয়ে রেস্ট করো। মিশন মাথা নাড়িয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। তীব্র পেছন থেকে ডাক দিল। মিশান, মিশন ঘুরে তাকালো। জি বলুন। টাকা আছে তোমার কাছে? মিশন মলিন হেসে উত্তর দিল। আমার টাকা থাকলেই কি আর না থাকলেই কি? টাকা না থাকলে একবেলা খারাপ যায় না, থাকলেও একবেলা ভালো যায় না। টাকা নিয়ে যাও, আর রহমান গাড়ি নিয়ে আসছে, ও তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। তীব্র পকেট থেকে টাকা বের করে মিশনের হাতে দিল। মিশন টাকাটা নিয়ে চলে গেল। বেলা 9টা বাজার পর আদিবকে নিয়ে ওর বাবা মা হসপিটালে আসে মিথ্যা কথা বলে। দীপ্তির আরেকটা বড় বোন আছে, সে দেশের বাইরে থাকে স্বামী সন্তান সহ। তীব্র আর বাড়িই ফেরেনি, সেই যে এসেছে রাতে হসপিটালেই পড়ে আছে। আদিব আসার পর ওদের সাথে কিছুক্ষণ থেকে চলে যায়। দীপ্তি একটু একটু করে কথা বলতে পারলেও ডাক্তার ওকে কথা বলতে বারণ করেছে। কথা বলতে ওর উপর অনেক প্রেশার পড়ছে। তীব্র চারপাশে গার্ডদের সতর্ক করে রেখে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায় দীপ্তির। আইসিইউতে জীবনের সাথে যুদ্ধ করে করে সময় যাচ্ছে। এই মনে হচ্ছে মরে গেল, আবার প্রাণ ফিরে আসছে। প্রাণ যাচ্ছে আর আসছে, কখন যেন না ফেরার দেশে চলে যায়। তীব্র রোজ দীপ্তির খোঁজ খবর নিয়ে যায়, দীপ্তির পাশে বসে থাকে। একটা ব্রিজের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে জুসের গ্লাসে অ্যালকোহল ড্রিঙ্কস ভরে স্ট্র দিয়ে টেনে যাচ্ছে মিশন। আকাশের দিকে তাকিয়ে মিশন তুচ্ছ হেসে বলছে, আকাশ ভরা এত তারা, অর্ধ চন্দ্র ভাসমান, কিন্তু আলো নেই আকাশে। কি আজব! আকাশ দিনের বেলা তুমি কিসের বড়াই করো? রাত হলে যেখানে তুমি অন্ধকার, একদিনে তুমি কত রূপের ঢালি দেখাও। এই সাদা মেঘ ছড়াও, নীল রং ধারণ করো, ধোঁয়াশা কালো রূপ নাও, ক্লান্ত সূর্যের আলোতে লাল কমলা রঙের ঝলক দেখাও। আকাশ তোমার কিসের বড়াই বলো তো? এই যে রাতে এত তারা আলো দিচ্ছে, এই বিশাল চাঁদ আলো দিচ্ছে, কোথায় তোমার সেই সাদা?
কোথায় তোমার সেই সাদা, নীল, লাল, কমলা, ধোঁয়াশা রঙের ঢালি? এই যে রাতে রাতে কত কিছু হারলাম জীবনে। তুমি তো সব উপর থেকে দেখেছো, তাই না? সৃষ্টিকর্তার কাছে সাক্ষী দিও, আমি জীবনের কাছে বিনা যুদ্ধে হেরে যাওয়া পথিক। আমি সর্বহারা, নিঃস্ব, অকর্মা, প্রতারক। প্রিয়জনের দেয়া কোনো কথা আমি রাখতে পারিনি। তুমি কি জানো আকাশ, সৃষ্টিকর্তা আমার উপর বড্ড ক্ষিপ্ত আছেন। আমি তার কাছে ক্ষমা চাইতে ভয় পাই। আমি কিন্তু অপরাধী নই, আমি তো সময়ের রূপের শিকার। আমি তখন সিরিয়াল কিলার, সাইকো কিলারও বলা যেতে পারে। আবার অ্যালকোহল অ্যাডিক্টেড। মিশান যে কবে মরে গেল বুঝতেই পারলাম না। মিশানের খুনিটা কে? রেস্ট অ্যান্ড পিস মিশন। আকাশ, তুমি কি মিশানের আসল খুনিটাকে দেখেছো? খুঁজে দিতে পারবে তাকে? একটা মেঘের বিচ্ছরণে নিশানা দাও না। আমি সেই মেঘের পিছু পিছু গিয়ে খুনিটাকে ধরবো। আবল তাবল বলতে বলতে মিশান আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইল। হঠাৎ মিশানের পাশে কেউ একজন থপ করে বসল। মিশান ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে তীব্রকে দেখতে খানিকটা বেহাল ছন্ন ছাড়ার মতো লাগছে। মিশান তীব্রর থেকে নজর সরিয়ে অন্যদিকে ঘুরে ফিক করে হেসে দিল। তীব্র এক হাঁটু ভাঁজ করে সিগারেট ধরাতে ধরাতে মিশানকে বলল, হাসছো কেন? অ্যালকোহল নিচ্ছি আমি। আর রিয়াকশন কি আপনার উপর হচ্ছে? কেমন যেন লাগছে আমাকে, তাই না? মিশান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আজকে অনেকটা পথ হেঁটে এসেছে এখানে, তাই ক্লান্ত লাগছে। আপনি জানলেন কি করে আমি এখানে? আমি তো আপনার এরিয়ার বাইরে। এমনি বুঝে যাই, আমার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা আন্দাজ করি সেটাই হয়। তাহলে আমার একটা হেল্প করুন না স্যার। কি? মিশনের খুঁড়িটাকে খুঁজে দিন না, আর আমার ছোটবেলার সেই প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা স্যার, আপনি যেহেতু আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণ, কে কোথায় আছে বুঝে যান, আপনি এটা বলতে পারবেন কে কেমন আছে? মা, বাবা, আমার পুরো পরিবার।